दो नेगेटिव्स पॉजिटिव बनने जा रहे हैं। वहीं पे बने काफिले। अरे खोलो भाई, सू तू ठीक तो है? सू क्या हुआ? सू मुझे बता। सू खत्म मैं करूंगा। তোমরা সচরাচর শুনে থাকো যে ভালোবাসা অন্ধ, যারা ভালোবাসে তারাই যদি অন্ধ হয় তাহলে কি হবে। আমাদের আজকের গল্পে আমরা দেখব এরকমই দুইটি অন্ধ লাভ বার্ড ভালোবাসায় পড়ার পর যখন তাদের সংসার শুরু করে, তাদের অন্ধ হওয়ার ফায়দাটাকে লুটে নেয় শহরের একটি নামি দামি পরিবারের ছেলে। সেই ছেলেটি মেয়েটিকে রেপ করে এবং ঘটনাটি যখন প্রতিদিন হয়ে দাঁড়ায় তখন গিয়ে মেয়েটি সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলে। কি হয় তারপর? রোহান নামের একটি অন্ধ ছেলে, যে ওর বাসায় একাই থাকে, একাই রান্নাবান্না করে, ও আওয়াজের মাধ্যমে যে কোনো কিছু বুঝতে পারে এবং শরীরের গন্ধের মাধ্যমে ও মানুষদেরকে চিনতে পারে। ও ওর বন্ধু জাফরকে নিয়ে চলে আসে একটি মেয়ের সাথে দেখা করতে, যে মেয়েটির নাম ছিল সুপ্রিয়া। সুপ্রিয়া নিজেও অন্ধ ছিল। ওরা দুই অন্ধ একে অপরের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে এবং কথা বলে দুইজনকে চেনার জন্য এইখানে এসেছে। ওদের চিন্তা ভাবনা ওরা বিয়ে করবে। সেইখানে সুপ্রিয়া বলে যে দুইটি অন্ধ মানুষ তো আর একজন আরেকজনকে আলো দেখাতে পারবে না, কিন্তু সেইখানে রোহান বলে অন্ধকারের মধ্যে যখন একজন আরেকজনের পাশে থাকে তখন অন্ধকার কম লাগে। দুইজনের কথা বলার মাধ্যমে দুইজন সেই দিন বন্ধু হয়ে যায়। ওরা ওদের শহরের একটি পূজায় এসে পৌঁছায় এবং সেইখানে সুপ্রিয়াকে দেখতে পায় অমিত নামের একটি বাজে ছেলে এবং অমিতের কাছে সুপ্রিয়াকে অনেক পছন্দ হয়। পূজা শেষ করার পর রোহান সুপ্রিয়াকে অটোতে করে বিদায় দিয়ে দেয়। রোহান আগামীকালকে দেখা করতে চাইলে সুপ্রিয়া বলে আগামীকালকে আমার ক্লাস আছে। তখন রোহান জানতে পারে যে সুপ্রিয়া একটি ডান্স ক্লাবে বাদ্য বাজায়। সুপ্রিয়াকে বিদায় দেওয়ার পর অমিত রোহানকে অনেক বাজে কথা বলে, কিন্তু রোহান সেগুলোতে মনোযোগ দেয় না। পরের দিন রোহান সরাসরি চলে আসে সুপ্রিয়ার সেই ড্যান্স ক্লাবে। সেইখানে ওরা দুইজন অনেক কথা বলে। তখন রোহান সুপ্রিয়াকে জিজ্ঞাসা করে তোমাদের ড্যান্স ফ্লোরের সাইজ কতটুকু। সুপ্রিয়া সেই সাইজ বলে দিলে রোহান সুপ্রিয়াকে নিয়ে সেই ড্যান্স মঞ্চে নেমে আসে এবং দুইজন মিলে ড্যান্স করা শুরু করে। দুইজন অন্ধ মানুষ একে অপরকে ছুঁয়ে এত সুন্দরভাবে ড্যান্স করে যে এটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। অনেক ভালো একটি মুহূর্ত পার করার পর ওরা সেইখান থেকে বের হয়ে একটি শপিং মলে চলে যায়। রোহান সুপ্রিয়াকে জুতা কিনে দেয়। রোহান সেই জুতা দেখতে পাচ্ছিল না, কিন্তু ও সুপ্রিয়ার পায়ের আওয়াজের মাধ্যমে বুঝতে পারছিল যে কোন শব্দটির মাধ্যমে ও সুপ্রিয়াকে চিনতে পারবে। রোহানের একটি শব্দ পছন্দ হওয়ার পর ওরা সেই জুতাটিকে নিয়ে নেয়। ওরা যখন শপিং মল থেকে বের হয়ে যাবে তখন সেইখানে অনেক মানুষের ভিড়ের মধ্যে ওরা একে অপরকে হারিয়ে ফেলে। রোহান এবং সুপ্রিয়া সেখানকার কিছু মানুষদের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ ওদেরকে সাহায্য করছিল না। ঠিক সেই মুহূর্তে সেইখানে একটি স্টেজে নতুন একটি মুভির প্রচার হচ্ছিল। রোহান সব মানুষদের মধ্য থেকে সেই স্টেজের সামনে এসে চিৎকার করে বলে আমার আপনার সাহায্যের প্রয়োজন। যখন রোহানকে সেই স্টেজে ডাকা হয় তখন ও স্টেজের মধ্য থেকে সেই মাইকটিকে নিয়ে সুপ্রিয়ার নাম ধরে ডাকতে থাকে। বলে সুপ্রিয়া তুমি কোথায় আছো? তুমি এই মুহূর্তেই স্টেজে চলে আসো। আমি অনেক দুঃখিত, আমি তোমাকে হারিয়ে ফেলেছি। সুপ্রিয়া যখন ওর কাছে এগিয়ে আসে ও পায়ের আওয়াজের মাধ্যমে বুঝতে পারে। ও সুপ্রিয়ার কাছে এগিয়ে এসে ওকে সরি বলে এবং বলে এরকম ভুল আজকের পর আর কখনো হবে না। দুইজনই তখন কেঁদে দেয়। রোহান সবাইকে ধন্যবাদ জানিয়ে সুপ্রিয়াকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। দুইজন অনেক কথা বলে। তখন গিয়ে সুপ্রিয়া প্রথমবার রোহানকে ছুঁয়ে দেখে এবং ওর চেহারাটাকে নিজের মনের মধ্যে এঁকে নেয়। এরপরেই রোহান সুপ্রিয়াকে নিয়ে চলে আসে এমন একটি কনস্ট্রাকশন সাইটে যেখানে রোহান সুপ্রিয়া এবং ওর জন্য একটি ফ্ল্যাট কিনেছে। সেইখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। রোহান তখন সুপ্রিয়াকে ওদের ফ্ল্যাটের মাস্টার বেডরুমটা দেখায় এবং ওরা দুইজন মিলে সেইখানে দাঁড়িয়ে অনেক নতুন নতুন স্বপ্ন দেখে। ওরা দুইজন অনেক আনন্দ করে, ঘুরে ফিরে বেড়ায় এবং সেই দিন সন্ধ্যাবেলা রোহান সুপ্রিয়াকে প্রপোজ করে। এরপরেই ওরা দুইজন বিয়ে করে নেয় এবং রোহানের পুরাতন বাসায় ওরা ওদের নতুন সংসার শুরু করে। সেই দিন রাতে অমিত নামের সেই বাজে ছেলেটির বন্ধু ওয়াসিমকে আমরা দেখতে পাবো। ওয়াসিমের বাবা ওয়াসিমকে বলে যে অমিতের সাথে চলাফেরা না করার জন্য, কারণ ছেলেটি ভালো না। ওয়াসিম প্রতিদিন রাতেই অমিতের সাথে বাড়ি এসে মদ পান করে এবং আজে বাজে আলোচনা করে ওদের সময়গুলোকে পার করে। সেই দিন রোহানের সোহাগ রাতে রোহান এবং সুপ্রিয়া অনেক আদর ভালোবেসে দুইজনের সময়গুলোকে পার করে। পরের দিন রোহান চলে আসে ওর অফিসে। রোহান অনেক সুন্দর ডাবিং করতে পারে। ও যে কোনো শব্দ ইংরেজিতে শুনে সেগুলোকে হিন্দিতে ডাবিং করে দেয় সাথে সাথে এবং ও এইটাতে অনেক মাহির। ও নিজের কাজ শেষ করার পর সুপ্রিয়াকে ফোন দিয়ে বলে যে আজকে আমাদের অফিসে অমিতাভ বচ্চন এসেছে। তখন
তখন ও নিজেই অমিতাভ বচ্চনের ভয়েসে সুপ্রিয়ার সাথে কথা বলে। সুপ্রিয়ার কাছে মনে হয় যে আসলেই অমিতাভ বচ্চন কথা বলছে এবং সুপ্রিয়ার কাছে অনেক ভালো লাগে। সেই দিন রাতে ওরা ডিনার করার জন্য বাইরে চলে আসে এবং দুইজনের বডিতে ফেলে দেওয়া লাভ বাইট নিয়ে অনেক দুষ্টুমি করা আলোচনা করে। তখন রোহান সুপ্রিয়াকে একটি ঘড়ি গিফট করে, যেই ঘড়িটা সময়কে আওয়াজের মাধ্যমে বলে দেয় এবং সেই সময় সুপ্রিয়া রোহানকে বলে যে তোমার একটা ঘড়ি আমি আমার এক হাতে পরে রেখেছি, এখন তোমার দেয়া আরেকটা ঘড়ি আমার আরেক হাতে থাকবে। ওরা সেই রেস্টুরেন্ট থেকে চলে আসার পর অটো ড্রাইভার ওকে 50 টাকার নোটের জায়গায় একটি 10 টাকার নোট দিয়ে দেয়। রোহান সেই টাকাটা হাতে ধরার মাধ্যমেই বুঝতে পারে যে সেটা কত টাকার নোট ছিল। রোহান যখন সুপ্রিয়াকে নিয়ে বাসায় ঢুকে আসবে তখনই সেইখানে রোহান অমিতের শরীরের গন্ধ পায় এবং চিৎকার করে বলতে থাকে, কে লুকিয়ে আছো, সামনে আসো। কিছু সময়ের মধ্যে অমিত সামনে বের হয়ে আসে এবং রোহানকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। এক পর্যায়ে বলে, তোর স্ত্রী অনেক সুন্দর, তোর স্ত্রীকে আমার কাছে দিয়ে দে, তুই তো দেখতে পাস না, আমি দেখে দেখে ওকে আদর করব। এই কথা শুনতে পেয়ে রোহান অনেক ক্ষেপে যায় এবং রোহান আর অমিতের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সুপ্রিয়া চিৎকার করে ওর প্রতিবেশীদেরকে ডেকে বসে। প্রতিবেশীরা সেইখানে আসার পর ওদেরকে ছাড়া আর কাউকেই দেখতে পায় না। অমিত ততক্ষণে সেইখান থেকে পালিয়ে গেছে। ওরা ওদের বাসায় ফিরে আসে এবং পরের দিন রোহান ওদের নতুন ফ্ল্যাট খুব দ্রুত রেডি করার জন্য অনেক চেঁচামেচি করে। রোহান অফিসে চলে যাওয়ার পর সুপ্রিয়া ওর প্রতিবেশীর বাসায় দুধ দিতে আসে। প্রতিবেশীর বাসা থেকে ও যখন নিজের বাসায় এসে পৌঁছায়, আগে থেকেই অমিত ওর বন্ধু ওয়াসিমের সাথে সুপ্রিয়ার বাসার মধ্যে ঢুকে লুকিয়েছিল। অমিত এবং ওয়াসিম সুপ্রিয়ার মুখের মধ্যে বেঁধে দিয়ে ওকে বিছানার সাথে আটকে ফেলে এবং ওর রেপ করে। রোহান ওর কাজ শেষ করার পর যখন বাসায় এসে পৌঁছায় তখন ও সুপ্রিয়ার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। ও আস্তে আস্তে বেডের কাছে এসে দেখতে পায় সুপ্রিয়াকে বেডের সাথে বেঁধে রাখা হয়েছে। সুপ্রিয়ার মুখ থেকে কাপড় সরিয়ে দেওয়ার সাথে সাথেই সুপ্রিয়া চিৎকার করে কান্না শুরু করে। রোহানের বাসায় পুলিশ অফিসার চবে এসে পৌঁছায়। চবে বলে যে তোমার স্ত্রীকে 24 ঘন্টার মধ্যেই মেডিকেল রিপোর্ট করার জন্য নিয়ে যেতে হবে, তাহলে এভিডেন্স পরিপূর্ণ খুঁজে পাওয়া যাবে। রোহান যখন সুপ্রিয়াকে নিয়ে মেডিকেল টেস্ট করার জন্য যাচ্ছিল তখনই রাস্তার মধ্যে অমিতের লোকের গাড়িরা এসে ওদের অটোকে থামিয়ে দেয় এবং ওদেরকে নিজেদের প্রাইভেট কারে করে নিয়ে ওদেরকে 24 ঘন্টার জন্য ওদের একটি আস্তানায় আটকে রেখে দেয়, কারণ 24 ঘন্টার পরে রেপের সেই এভিডেন্স মুছে যাবে। এই জন্য ওরা সেইখান থেকে বের হয়ে যাওয়ার জন্য অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু ওদেরকে 24 ঘন্টা সেইখানে আটকে রাখার পর পরের দিন সকালবেলা ওদেরকে নিয়ে এসে সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়া হয়। রোহান অনেকক্ষণ সেই সমুদ্রের পানিতে ছটফট করার পর সুপ্রিয়াকে খুঁজে পায় এবং সুপ্রিয়াকে নিয়ে ওরা সরাসরি মেডিকেল রিপোর্ট করার জন্য চলে আসে। সেইখানে থাকা একজন ডাক্তার ওদেরকে বলে, তোমরা 24 ঘন্টার পরে এসেছো, তাই এখন আর এভিডেন্স কালেক্ট করা সম্ভব না, এমনকি তোমরা সমুদ্রের নোনা পানিতে ভিজে গেছো, তাই সব এভিডেন্স মুছে গেছে। ওরা সরাসরি চলে আসে থানায়। তখন পুলিশ অফিসার ওদের সাথে বাজে কথাবার্তা বললে সুপ্রিয়া রোহানকে বলে, চলো আমরা চলে যাই। ওরা দুইজন বাসায় পৌঁছে আসে এবং সেই দিন রাত্রে সুপ্রিয়া রোহানকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তুমি মন খারাপ রেখো না, তুমি মন খারাপ থাকলে আমার মন আরো খারাপ থাকবে। পরের দিন রোহান ওর অফিসে চলে আসে ঠিকই, কিন্তু ও ডাবিং করতে পারছিল না, ও শুধু কান্না করে দিচ্ছিল। ও মন খারাপ করে যখন বাসায় পৌঁছে আসে তখন ও সুপ্রিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে যে আমার মন আমি ঠিক করে নিয়েছি। ও বিছানায় বসার পর সুপ্রিয়ার পা ওর কাঁধে লাগে। তখন ও হাত দিয়ে দেখতে পায় সুপ্রিয়ার পা ওর কাঁধের সামনে। ও বুঝতে পারে যে সুপ্রিয়া সেইখানে ঝুলে আছে এবং সুপ্রিয়া আত্মহত্যা করে মারা গেছে। রোহান চিৎকার করে কান্না করতে থাকে। ও সুপ্রিয়ার মৃতদেহটাকে পুড়িয়ে দেয় এবং মন খারাপ করে যখন বাসায় বসে থাকে তখন ওর বন্ধু ওকে সান্ত্বনা দিয়ে বাসা থেকে চলে যাওয়ার পরপরই সে বাসায় এসে পৌঁছায় অমিতের বড় ভাই মাধব রাও। মাধব রাও একজন পলিটিক্যাল লিডার। মাধব রাও তখন রোহানকে বলে, তুমি যদি কোনো প্রকার পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করো তাহলে তুমি মনে রেখো যে আমার ভাই অমিতের পিছনে আমি মাধব রাও আছি। আমার ভাইয়ের শরীরে আমি একটা টাচও পড়তে দেব না। শহরের সব পুলিশ আমার পকেটে থাকে। এবং মাধব রাও রোহানকে আরো বলে যে তোমার স্ত্রী যদি আত্মহত্যাই করবে তাহলে প্রথম রেপের পর কেন করলো না, দ্বিতীয়বার ওকে রেপ করার পর কেন আত্মহত্যা করলো। তখন গিয়ে রোহানের রক্ত আরো গরম হয়ে যায়। রোহান তখন গিয়ে বুঝতে পারে যে ওর স্ত্রীকে দ্বিতীয়বার রেপ করা হয়েছিল। তখন গিয়ে রোহানের মনে পড়ে ও যখন অফিস থেকে বাসায় এসেছিল তখন ও বিছানার উপরে সেই ঘড়ি দুইটার সাথে একটি চিঠি পেয়েছিল, যে চিঠিটাকে ও পড়ে দেখেনি। ও তখন বিছানার
মধ্যে সেই চিঠিটাকে খোঁজা শুরু করে দেয় এবং বিছানার নিচ থেকে সেই চিঠিটাকে খুঁজে পেয়ে সেই চিঠির উপরে আঙ্গুল রেখে ও পড়া শুরু করে এবং জানতে পারে যে ও দ্বিতীয় দিন অফিসে যাওয়ার পর অমিত ওর বন্ধুর সাথে আবারও সেই বাসায় ঢুকে এসেছিল এবং ওর স্ত্রীকে সেই দিন আবারও ওরা রেপ করেছিল। রেপ করার সময় অমিত বলেছিল যে আজকের পর থেকে আমরা প্রতিদিন আসব এবং তোকে উপভোগ করব। এবং সুপ্রিয়া সেই চিঠিতে আরও লিখে যায় যে এইটা যদি প্রতিদিন হতো তাহলে আমি তোমাকে বলতেও পারতাম না আর নিজেও সইতে পারতাম না, তাই আমি আমার নিজের জীবন দিয়ে দিচ্ছি। তুমি তোমার দেয়া 2টা ঘড়ির মধ্যে একটা ঘড়িকে মাটির নিচে দাফন করে দিও আর আরেকটা ঘড়িকে তুমি আগুনে জ্বালিয়ে দিও। আমি বিদায় নিচ্ছি, তুমি ভালো থেকো। রোহান চলে আসে থানায় এবং চৌবে স্যারের সাথে দেখা করার জন্য চিৎকার করে চৌবে স্যারকে ডাকতে থাকে। চৌবে স্যার ওর সাথে কথা বলার সময় চৌবেকে রোহান বলে যে আমার স্ত্রীকে দ্বিতীয়বার ওরা রেপ করার পর আমার স্ত্রী মারা গেছে, যদি প্রথমবারই আপনারা সাহায্য করতেন তাহলে এমনটা হতো না। এখন আমি ওদের বিচার করব, আপনারা সবকিছুই দেখতে পাবেন কিন্তু কাউকে বোঝাতেও পারবেন না এবং মানতেও পারবেন না। ও এই ওয়ার্নিং দিয়ে সেই থানা থেকে বের হয়ে আসে। রোহান অমিতের আড্ডার জায়গায় চলে আসে, যেখানে প্রতিদিন রাতে অমিত এসে আড্ডাবাজির মাধ্যমে সময় পার করে। ও সেইখানে থাকা সিঁড়িগুলোকে গোনে এবং কোন জায়গায় কি আছে সেইগুলোকে ভালোভাবে যাচাই বাছাই করে। ও যাচাই বাছাই করা অবস্থায় সেইখানে অমিত ওর বন্ধু ওয়াসিমের সাথে এসে পৌঁছায় এবং কিছুক্ষণ মদ খাওয়ার পর আড্ডা সাড্ডা দিয়ে সেইখান থেকে চলে যায়। এই ফাঁকে সেইখানে থাকা শেলফের পিছনে লুকিয়ে রোহান অমিতের ভয়েসটাকে একটা টেপ রেকর্ডারের মধ্যে রেকর্ড করে ফেলে। পরের দিন রোহান চলে আসে মাধব রাওয়ের একটি সমাবেশে এবং সেইখান থেকে মাধব রায়ের ভয়েস ও সেই টেপ রেকর্ডারের মধ্যে রেকর্ড করে ফেলে। ও এক জায়গায় বসে অমিত এবং ওর বড় ভাই মাধব রাওয়ের সেই ভয়েসগুলোকে শুনতে থাকে এবং সেইগুলোকে কপি করার চেষ্টা করতে থাকে, যেখানে ওর পাশেই সুপ্রিয়ার আত্মা বসে থাকে। পরের দিন ও এক রেল স্টেশনের পাশে থাকা একটি টেলিফোন বুথে চলে আসে এবং পুলিশ অফিসার তালাওরেকে ফোন দিয়ে বলে যে অমিত আজকাল খুব বেশি ওয়াসিমের সাথে ঘোরাফেরা করছে, ওয়াসিমকে কয়েকদিনের জন্য জেলে ভরে রেখে দে, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেব। তালাওরে অমিতের বন্ধু ওয়াসিমকে ধরে থানায় ভরে দেয়। এই ফাঁকে রোহান অমিত সেজে ওয়াসিমের বোনকে ফোন দিয়ে আজে বাজে কথা বলা শুরু করে। সেই ফোন পড়ে যায় ওয়াসিমের বাবার কাছে। ওয়াসিমের বাবা তখন অমিতকে এসে অনেক আজে বাজে কথা বলে এবং বলে তোকে যেন আমার মেয়ের ধারে কাছেও আমি না দেখতে পাই। এরপরেই রোহান আবারও অমিত সেজে ওয়াসিমের বোনকে ফোন দেয় এবং বলে তুই আমার ছোটবেলার বান্ধবী, যা হয়েছে আমার দ্বারা ভুল হয়েছে, আমি তোকে সবকিছু বুঝিয়ে বলতে চাই, আমার সাথে পুরাতন সেই বিল্ডিং এর ছাদে এসে দেখা কর। রোহান সাথে সাথেই ওয়াসিমের বোন সেজে অমিতকে ফোন করে এবং বলে আমি জানি আমার বাবা তোর সাথে বাজে ব্যবহার করেছে, কিন্তু এগুলো সব ভুল হয়েছে, আমি তোকে সবকিছু বুঝিয়ে বলবো, তুই আমার অনেক কাছের বন্ধু, তুই প্লিজ আমার সাথে পুরনো বিল্ডিং এর ছাদে দেখা কর প্লিজ। তখনই রোহান অমিতের বড় ভাই মাধব রাও সেজে ওয়াসিমের বাবাকে ফোন করে এবং ওয়াসিমের বাবাকে বলে যে দেখ তোর মেয়েকে আমার ছোট ভাই পছন্দ করে, ওরা দুইজন দুইজনকে ভালোবাসে, তুই চুপ থাকবি, তোকে টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেবো, একদম কথা বলবি না, তোর যদি নিজের চোখে দেখার ইচ্ছে হয় তাহলে যা পুরাতন বিল্ডিং এর ছাদে গিয়ে দেখ যে তোর মেয়ে আমার ছোট ভাইয়ের সাথে কি করছে। দুই দিকের দুই ভুল ফোন কল পেয়ে যখন অমিত এবং ওয়াসিমের বোন সেই পুরাতন বিল্ডিং এর ছাদে এসে দেখা করে এবং কথা বলতে থাকে, ঠিক তখনই সেইখানে এসে পৌঁছায় ওয়াসিমের বাবা। ওয়াসিমের বাবা একটি চাকু নিয়ে এসে অমিতকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু অমিত তখন ওয়াসিমের বাবাকে সেইখানে মেরে ফেলে। দূর থেকে রোহান এইটাকে বুঝতে পারে। পুলিশরা যখন মাধব রাওয়ের কাছে এসে বলে যে আপনার ভাই ওয়াসিমের বাবাকে মেরে ফেলেছে, তখন গিয়ে মাধব রাও বলে যে আমি আমার ছোট ভাইকে কিছুদিনের জন্য শহরের বাইরে পাঠিয়ে দিয়েছি, তোরা চুপচাপ কেসটাকে ক্লোজ করে দে এবং ওয়াসিমকে কেন থানায় ভরে রেখেছিস, ওকে থানা থেকে ছেড়ে দে। পরের দিন রোহান একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলে আসে এবং ওর প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করে। ওয়াসিমকে থানা থেকে ছেড়ে দেওয়ার পরেই ওয়াসিম চলে আসে মাধব রাওয়ের কাছে। তখন মাধব রাও ওয়াসিমকে বলে যে অমিত তোর ছোটবেলার বন্ধু, তুই চুপচাপ এফআইআর তুলে নে, কারণ তুই ভুলে যাস না সেই অন্ধ মেয়ের রেপের কেসে অমিতের সাথে আমি তোকেও সাহায্য করেছি। ওয়াসিম সেই বাসা থেকে বের হওয়ার পরেই রোহান ওয়াসিমকে ফোন দিয়ে দেয় এবং অমিত সেজে কথা বলে। তখন রোহান অমিত সেজে ওয়াসিমকে বলে যে আমাদের পুরাতন আড্ডার জায়গায় এসে আমার সাথে দেখা কর। ওয়াসিম সেই পুরাতন আড্ডার জায়গায় চলে আসে এবং সেইখানে এসে দেখতে পায় সেইখানে অমিতের জায়গায় রোহান দাঁড়িয়েছিল। রোহান বলে যে তুই আমার স্ত্রীকে রেপ করেছিস, আমি কি তোকে এভাবেই ছেড়ে দেব তুই ভেবেছিস? তখন রোহান সেইখানকার লাইট বন্ধ করে দেয় এবং ওয়াসিমের সাথে মারামারি শুরু করে। এক পর্যায়ে ওয়াসিম বুঝতে পারে যে সেইখানে অসংখ্য চিপস ছড়িয়ে রাখা, সেই চিপসের মধ্যে ওয়াসিম পা দিলেই রোহান বুঝতে পারছে এবং মারামারি করছে।
ওয়াসিম যখন পুরো বিষয়টা বুঝে যায় তখন ও সব চিপসের মধ্য থেকে নিজেকে বাঁচিয়ে সেইখানকার লাইট জ্বালিয়ে দেয় এবং রোহানের মাথার মধ্যে অনেক বড় বড় ড্রিঙ্কসের কাচের বোতলগুলো ছুঁড়ে মারা শুরু করে। রোহান সবগুলো বোতল ঠেকিয়ে ওয়াসিমের সামনে এসে ওয়াসিমের গলা চেপে ধরে ওকে ঘুষি মারতে মারতে এক পর্যায়ে ওকে আধমরা করে ফেলে এবং ওকে সেইখান থেকে টেনে নিয়ে এসে দড়ির মধ্যে ওর গলাটাকে বেঁধে ওকে ঝুলিয়ে দেয় আর ওয়াসিম সেইখানে মারা যায়। ওয়াসিম মারা যাওয়ার পর রোহান ওয়াসিমের কাঁধের মধ্যে একটি রুমাল ছেড়ে দেয় আর সেইখান থেকে চলে যায়। পরের দিন সেইখানে পুলিশ এসে পৌঁছায় এবং ওয়াসিমের কাঁধের মধ্যে সেই রুমালের মধ্যে AS দেখতে পেয়ে বুঝতে পারে যে এইটা হচ্ছে অমিত শেরার, মানে মাধব রাওয়ের ছোট ভাই। পুলিশ অফিসার চৌবে তখন চলে আসে মাধব রাওয়ের কাছে এবং বলে যে তোমার ভাই গতকাল রাত্রে একটি খুন করেছে, কিন্তু মাধব রাও বলে আমার ভাই এই শহরের বাহিরে আছে, এইটা অসম্ভব ব্যাপার, আমার ভাইয়ের উপরে আমার হাত আছে, এইটা তুই ভুলে যাস নে। ওয়াসিমকে যখন কবর দেয়া হচ্ছিল তখন সেইখানে রোহান চলে আসে। রোহান ওয়াসিমের কবরের মধ্যে একটি ঘড়িকে ছেড়ে দেয়, যেই ঘড়িটাকে সুপ্রিয়া মাটির নিচে দাফন করতে বলেছিল। ও সেই ঘড়িটাকে ওয়াসিমের কবরের মধ্যে দাফন করার পর সেইখান থেকে চলে যায়। পুলিশ অফিসার চবে ওর বাসায় এসে পৌঁছায় এবং বলে যদি এই হত্যার পিছনে তোমার কোনো হাত থাকে তাহলে তুমি আমাকে এখনই বলতে পারো, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু রোহান কিছু জানায় না এবং চবে সেইখান থেকে চলে যায়। রোহান তখন অমিতের বড় ভাই মাধব রাও সেজে অমিতকে ফোন করে এবং অমিতকে বলে যে তুই নাকি গতকাল রাত্রে শহরেই ছিলি এবং তুই নাকি ওয়াসিমকে হত্যা করেছিস, যে আমি জানি তুই হত্যা করিসনি, কে হত্যা করেছে আমি তাকে খুঁজে বের করে ফেলেছি, তুই চুপচাপ আমাদের সেই লুকানো আড্ডার জায়গায় চলে আয়। এরপরেই রোহান চলে আসে সেই জায়গায় যেখানে ওকে এবং সুপ্রিয়াকে নিয়ে এসে 24 ঘন্টা আটকে রাখা হয়েছিল। ও সেইখানে খুঁজতে গিয়ে অনেকগুলো তেলের বোতল পায়। এরপরে ও একটি লোহার লাঠি নিয়ে সেইখানে দাঁড়িয়ে থাকে। অমিত সেই রুমে এসে ঢোকার পর রোহান বাড়ি দেয় ঠিকই, কিন্তু অমিতের মাথার মধ্যে হেলমেট থাকার জন্য অমিত বেঁচে যায়। অমিত বুঝতে পারে যে এই সব কিছুই রোহান করছে। তখন অমিত রোহানের সাথে সেইখানে মারামারি শুরু করে। এক পর্যায়ে গিয়ে অমিত বলে যে আয় আমরা দুইজন একটা গেম খেলি, একটা বাড়ি তুই দিবি, একটা বাড়ি আমি দেব। রোহান মেনে নেয় এবং অমিত একটা বাড়ি দেয়, রোহান একটা বাড়ি দেয়। এই করতে করতে অমিত রোহানকে এমন একটি বাড়ি দেয় যে রোহান সেইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরেই রোহানের আবারও বাড়ি দেওয়ার সুযোগ আসে। রোহান সেই লাঠিটাকে হাতে তুলে নেয়। এই সুযোগে অমিত ওর পায়ের জুতো খুলে ফেললে রোহান অমিতের পায়ের মোজার গন্ধ থেকে বুঝে যায় যে অমিত কোন দিকে আছে। রোহান তখন অমিতের মাথার মধ্যে একটি বাড়ি দিয়ে ওকে অজ্ঞান করে ফেলে এবং ওকে বেঁধে ফেলে। ওর জ্ঞান ফেরার পর রোহান সুপ্রিয়ার হাতের আরেকটি ঘড়ি অমিতের হাতের মধ্যে পরিয়ে দেয়। তখন রোহান বলে যে তোকে আমি মারবো না, তোকে মারবে তোর বড় ভাই। এরপরেই রোহান অমিতের বড় ভাই মাধব রাওকে ফোন দেয় এবং অমিত সেজে ওর বড় ভাই মাধব রাওকে বলে যে বড় ভাই আমি অনেক বিপদে আছি, আমাকে আমাদের গোডাউনের মধ্যে আটকে রেখেছে, তুমি তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও। ও ফোন কেটে দেওয়ার পর সেইখানে একটি মোমবাতি জ্বালিয়ে দেয় দরজার সামনে এবং সেইখানে থাকা তেলের বোতলগুলোকে ফুটো করে দেয় আর অমিতের মুখের মধ্যে সেইভাবে বেঁধে দেয় যেইভাবে সুপ্রিয়ার মুখকে বেঁধে ওকে রেপ করা হয়েছিল। রোহান সেইখান থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। মাধবরাও সেইখানে এসে জানালা দিয়ে দেখতে পায় অমিতকে সেইখানে বেঁধে রাখা হয়েছে। মাধবরাও সেই দরজাটাকে ভাঙার চেষ্টা করতে থাকে। যখন গিয়ে দরজাটা খুলে যায় তখনই মোমবাতির আগুন সেই তেলের মধ্যে পড়ে যায় এবং সেইখানে আগুন ধরে অনেক বড় একটি ব্লাস্ট হয়। সেই ব্লাস্টে অমিত সেইখানে মারা যায় এবং দূর থেকে সেইটাকে রোহান বুঝতে পেরে সেইখান থেকে আনন্দের সাথে চলে যায়। পুলিশ সেইখানে এসে পৌঁছায় এবং মাধবরাও পুলিশকে বলে আমি কিচ্ছু জানতে চাই না, যে আমার ভাইকে মেরেছে তাকে খুঁজে বের কর, না হলে আমি পুরো শহরের মধ্যেই আগুন ধরিয়ে দেব। সেই দিন সকালবেলা রোহানের বাসার মধ্যে একটি বাচ্চা ঢুকে আসে। রোহান যখন সেই বাচ্চাটির বাবা সেজে স্কুলে ফোন দিয়ে কথা বলা শুরু করে তখনই সেই রুমের মধ্যে ঢুকে আসে পুলিশ ইন্সপেক্টর চৌবে। চৌবে তখন রোহানকে বলে যে আমি এতক্ষণ পর্যন্ত ভেবে যাচ্ছিলাম যে তুই কিভাবে এইসব করেছিস, কিন্তু তুই যে কণ্ঠের নকল করতে জানিস সেইটা আমার মনে পড়ে গেছে। তুই সবাইকে এই ধরনের কণ্ঠের বিভ্রান্তিতে ফেলেই এই ঘটনাগুলো ঘটিয়েছিস, তাই না? তুই আমাকে 24 ঘন্টা সময় দে, আমি এই কেস ক্লোজ করে দেব। তখনই পুলিশ ইন্সপেক্টর চৌবে আদেশ দেয় যে ওয়াসিমের বাবা, ওয়াসিমের বোন অমিত এবং মাধবরাওয়ের সব ফোনগুলোকে ট্র্যাক করার জন্য। পুলিশ ইন্সপেক্টর সেই ফোন নাম্বারগুলোকে ট্র্যাক করা শুরু করে দেয় এবং কিছু পুলিশদেরকে রোহানের বাসার সামনে রোহানকে পাহারা দিতে বলা হয়।
পুলিশগুলো পাহারা দিতে দিতে যখন রাত হয়ে যায় তখন রাতের বেলা রোহানের বন্ধু জাফর 3টি মহিলাকে ওর স্ত্রী সাজিয়ে সেইখান দিয়ে যাচ্ছিল। পুলিশ ওর বন্ধুর সেই স্ত্রী 3জনকেও চেক করে যে সেইখানে রোহান লুকিয়ে আছে কিনা। সেই দিন রাতে পুলিশ ইন্সপেক্টর জানতে পারে যে সবগুলো ফোন কল করা হয়েছে একটি ফোন বুথ থেকে। সেই ফোন বুথটি উনি রাতের বেলা বন্ধ পায়। উনি জানতে পারে যে সেই ফোন বুথ পরের দিন সকালবেলা 7টা বাজে খুলবে। এটা জানতে পারার পরেই উনি সাথে সাথে চলে আসে মাধব রাওয়ের কাছে এবং মাধব রাওকে বলে, আমি জানতে পেরেছি তোমার ভাইকে কে হত্যা করেছে এবং ওয়াসিমকেও কে হত্যা করেছে। তখন মাধব রাও বলে, তোর যত টাকা পয়সা লাগে তুই আমার ড্রয়ার থেকে নিয়ে যা, কিন্তু আমাকে শুধুমাত্র ওর নাম বলে দে। তখন চৌবে বলে যে আমি তোমাকে জানাবো, সকাল 7টা বাজে জানাবো প্রমাণের সাথে। পরের দিন সকাল 7টায় পুলিশ চলে আসে রোহানের কাছে এবং রোহানকে জিজ্ঞাসা করে, তুই কিভাবে এই খুনগুলো করলি? রোহান বলে, কাকে? ওয়াসিমকে? চৌবে বলে যে না। তখন রোহান বলে, কাকে? মাধব রাওকে? তখন গিয়ে পুলিশ ইন্সপেক্টর বলে যে হ্যাঁ। তখন গিয়ে আমরা জানতে পারবো যে রোহান গতকাল রাতে মাধব রাওকেও মেরে ফেলেছে। গতকাল রাতে যখন পুলিশরা রোহানের বাসার সামনে পাহারা দিচ্ছিল তখন রোহান ওর বন্ধুর সাহায্য নিয়ে পুলিশদেরকে ব্যস্ত করে ফেলে এবং সেই শহরের মধ্যে থাকা একজন মানুষ যে কিনা মশার ঔষধ দেয় সেই মানুষকে ব্যবহার করে সেইখানে অনেক ধোঁয়ার সৃষ্টি করে এবং সেই ধোঁয়ার মধ্য দিয়ে ও বের হয়ে আসে। রোহান তখন অমিত সেজে মাধব রাওকে ফোন দেয় এবং বলে যে ভাই, আমি এখনো বেঁচে আছি, আমার দ্বারা অনেক বড় একটি ভুল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমাকে এসে বাঁচান। তখন মাধব রাও চলে আসে রোহানের সেই নতুন কনস্ট্রাকশন করা ফ্ল্যাটে। ও সেইখানে আসার পর রোহানকে দেখতে পেয়ে অনেক ক্ষেপে যায়। মাধব রাওয়ের ডান হাত যখন রোহানকে মারার জন্য সামনে এগিয়ে আসে তখন মাধব রাওয়ের সেই ডান হাত লিফটের গর্তের মধ্যে পড়ে সেইখানে মারা যায়। মাধব রাও তখন বন্দুক দিয়ে গুলি করে রোহানকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু রোহান সেইখানে লুকিয়ে থাকে এবং ওর তৈরি করে রাখা এক একটা ট্র্যাপের মধ্যে মাধব রাওকে ফেলে মেরে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে মাধব রাও রোহানের মাথার মধ্যে বন্দুক তাক করে বসে। যখন ওকে গুলি করে মেরে ফেলবে তখন মাধব রাও ওকে গুলি করে না মেরে ওকে হাত পায়ের মাধ্যমে অনেক পরিমাণে আঘাত করা শুরু করে। এক পর্যায়ে মাধব রাওয়ের হাত থেকে সেই বন্দুকটি পড়ে যায়। রোহান সেই বন্দুকটিকে হাতে তুলে নেয় এবং মাধব রাওয়ের নিঃশ্বাস ফলো করে ওর মাথার মধ্যে সেই বন্দুকটিকে টাক করে, কিন্তু রোহান ওকে বন্দুকের মাধ্যমে না মেরে ওকে অনেক পরিমাণে কষ্ট দিতে চায়, যার কারণে ওকে প্রচুর পরিমাণে টর্চার করা শুরু করে। ওকে মারতে মারতে ওকে টেনে সেই বিল্ডিং এর সাইডে নিয়ে আসে এবং যখন বুঝতে পারে ও একেবারেই কর্নারে চলে এসেছে তখন ও মাধব রাওকে সেইখানে ঝুলিয়ে ফেলে। মাধব রাও বলতে থাকে যে এইখান থেকে আমি একা পড়ে মারা যাব না, আমি তোকে নিয়ে পড়ব। তখন রোহান বলে যে আমি জানি এমনটা হবে। এইটা বলি রোহান ওর কোমরের ভিতরে বেল্ট বেঁধে ফেলে এবং মাধব রাওকে নিয়ে সেইখান থেকেই ঝাঁপ দেয়। তখন রোহান বলে, আমার স্ত্রীকে মার্ডার করা হয়েছে, কিন্তু দেখে মনে হয়েছে সেইটা আত্মহত্যা ছিল, আর তোকে আমি মেরে ফেলবো, কিন্তু তোর মৃত্যুও দেখে সবাই ভেবে নেবে তুই আত্মহত্যা করেছিস। তখন পুলিশ ইন্সপেক্টর বলে যে অনেক সুন্দর গল্প সাজিয়েছো তুমি এবং অনেক সুন্দরভাবেই সবকিছু করেছো তুমি, কিন্তু আর কিছু সময়ের মধ্যেই সেই ফোন বুথ ওপেন হয়ে গেলে আমি তোমাকে ধরে ফেলবো। পুলিশ ইন্সপেক্টর তখন রোহানের একটি ছবি তুলে নেয় এবং রোহান তখন বলে, আপনি সবকিছুই বুঝতে পারবেন কিন্তু কাউকে বোঝাতে পারবেন না। তখনই চৌবে চলে আসে সেই ফোন বুথে এবং ফোন বুথে থাকা সেই লোকটিকে রোহানের ছবি দেখিয়ে বলে, এই ছেলেটি কি তোমার এখান থেকে এই কয়দিন ফোন করেছে? তখন চৌবে দেখতে পায় সেই ফোন বুথটি যেই লোক চালায় সেই লোকটি একটি অন্ধ ব্যক্তি, যে কখনোই রোহানকে চিনতে পারবে না এবং কখনোই রোহানকে দেখতে পায়নি। আর এর মাধ্যমেই রোহান জিতে যায় এবং ওর স্ত্রীর মৃত্যুর বদলা নেয়। সুপ্রিয়ার আত্মা তখন গিয়ে শান্তি পায় এবং রোহান সুপ্রিয়ার দেহের সেই ছাইগুলোকে নিয়ে এসে সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। আর এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।